নমস্কার। প্রাক্তন সম্পর্কে এখনো সরব সুদীপ রায় বর্মন প্রায় প্রতিদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বা সাংবাদিক সম্মেলনে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে একটা নতুন বিষয় সংযোজন করছেন, যেন প্রতি মুহূর্তেই বিস্ফোরক সব অভিযোগ প্রাক্তনের দিকে ছড়িয়ে দিচ্ছেন। নাম না করেও অন্যান্যদের দিকেও ক্রমাগত আক্রমণ যে তেজি করছেন সুদীপ রায় বর্মন, তা আজ আরো এক ধাপ এগিয়ে নিয়ে, এবং অবশ্যই বলা যায় ঠিক এই সময়ের মধ্যে রাজনীতিতে গুরু শিষ্যের একটি প্রচার ছিল। কখনো কখনো বিষয়টিকে রাজনৈতিকভাবেও প্রয়োগ করা হয়েছিল। সে রাজ্যসভার কিংবা রাজ্যের মন্ত্রিসভার বা লোকসভার যারাই প্রতিনিধি ছিলেন তাদের বিরুদ্ধেও বিগত দিনে সরব ছিলেন নানা বিষয়ে। বর্তমানেও তিনি সরব আছেন। কখনো নাম বলছেন, কখনো ঘুরিয়ে ফিরিয়ে নামটিকে বুঝিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কংগ্রেসের এই সময়ের মধ্যে যারাই রয়েছেন তাদের মধ্যে অন্যতম হিসাবে নেতৃত্ব দিচ্ছেন সুদীপ রায় বর্মনরা। কংগ্রেসেরই তারা, এবং তাদের পরিচয় এ রাজ্যের বুকে কংগ্রেসের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার পরও তারা মাঝপথে তৃণমূল, কখনো বিজেপি শিবিরে গেলেও মন প্রাণ যেন সেই কংগ্রেসে। সামগ্রিকভাবে যদি বলা যায় এ সময়ের মধ্যে রাজনৈতিক নিশানায় নতুন করে দুজন মন্ত্রীকে যুক্ত করলেন। তারা সরকারি গাড়ি ব্যবহার করেন কিংবা সরকারি গাড়ির চালক যারা রয়েছেন তাদেরকে ব্যবহার করেন এমন তথ্য দিলেন না, উল্টো বললেন যে বেসরকারি গাড়ি চালক দিয়ে সেখানে সরকারি গাড়ি চালানো হচ্ছে, এমন একটি ব্যাখ্যা দিলেন। এবং সেই ব্যাখ্যায় অবশ্যই দুজন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর নাম করলেন, যাদের সাথে কখনো সংস্কারপন্থী হিসাবে, কখনো রাজনীতিতে গুরু শিষ্যের আবদ্ধে রাজনীতিতে যখন জড়িয়েছিলেন ঠিক সেভাবে তাদের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল। এবং অবশ্যই সেই সম্পর্ক গড়ে উঠেছিল এই রাজ্যের রাজনীতিতে। প্রাক্তনকে রাজনৈতিকভাবে আক্রমণ শানিত করতে গিয়ে নিজের হাতে গড়া রাজনৈতিক দলের নেতা মন্ত্রীকেও নিশানা করলেন। কখনো কখনো সংস্কারপন্থীর নামে যাদেরকে নিয়ে আন্দোলনটা তেজি করতে চেয়েছিলেন তাদের দিকেও আঙ্গুল তুলছেন। এক সরকারি ব্যবস্থাপনায় অভিযোগ তুলছেন। অব্যবস্থা চরম আকার নিয়েছে। সুদীপ রায় বর্মনদের অভিযোগ এই সময়ের মধ্যে রাজ্যের সরকারের কোষাগারের টাকা অপচয় হচ্ছে। তার জন্য তিনি দাবি করলেন, সুদীপ রায় বর্মনরা দাবি করলেন জনস্বার্থ মামলা করবেন তারা ত্রিপুরা উচ্চ আদালতে। আপাত দৃষ্টিতে যারা এই রাজনৈতিক অঙ্গনে রয়েছেন তাদের একটা বিরাট অংশ বলছেন বা বলবেন যে রাজনৈতিকভাবে হতাশ সুদীপ রায় বর্মন, এবং বিজেপি ছেড়ে এসে প্রায় প্রতিদিন প্রাক্তনকে নিশানা করে আক্রমণ করাটাই অভ্যাসে পরিণত করে নিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। আমি একজন ত্রিপুরারই বাসিন্দা, চাকরি সূত্রে বাইরে থাকি। গত বিধানসভায় ভোট দিয়েছি বিজেপিকে, বিপ্লব দেবকে। কিন্তু ওনার যে কাজকর্ম দেখি তার 4.5 বছর দেখলাম, খুব বাজে লাগলো। আমরা চাইছিলাম ব্রাহ্মণ চেঞ্জুক ভালো একটা গভর্নমেন্ট আসুক, যে আমাদের সবকিছু প্রবলেম সলভ করবে, কিন্তু সলভ তো দূরের কথা, আরো প্রবলেম বাড়িয়ে দিয়েছে এরা। আপনার দৃষ্টিতে সরকার ভালো চলছে না, নাকি বিপ্লব বাবু ভালো চালাতে পারেননি? সরকার তো স্যার পরিষেবা তো বলতে নেই পাবলিকের জন্য। বিপ্লব দেব তো সবচেয়ে বড় ফেলিয়ার সিএম মনে হচ্ছে আমাদের ত্রিপুরার মধ্যে। আমার যে থেকে আর জীবনে এরকম লিডারশিপকে ভোট দেওয়া আমরা বাইরে থাকি, ভোট দিয়েছি এদের, খুব পরিশ্রম করেছি ওদের যাতে চেঞ্জ হয় গভর্নমেন্টটা, কিন্তু এরকম ভোট আর কোনোদিন ওদের দেবো না। প্রত্যেক জায়গায় একটা রাজনীতিতে একটা বিরোধ অবস্থান অবশ্যই থাকে প্রত্যেকের কাছে। প্রত্যেকেই প্রত্যেকের মতন করে প্রায় প্রতিদিন রাজনৈতিক সমালোচনায় সরব হন অবশ্যই।
সুদীপ রায় বর্মনদের বিরুদ্ধেও তো অনেক কথা শোনা গিয়েছে, অনেক কথা বলছেন শাসক দলের তরফে। কখনো কখনো তাদেরকে রাজনৈতিকভাবে অস্থির বলা হয়েছে, রাজনৈতিক মতাদর্শে তারা মানিয়ে নিতে পারেনি বিজেপিকে, তাই ছেড়ে দিয়েছেন, এমন অনেক কথা শোনা গেলেও সুদীপ রায় বর্মন যখন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ছিলেন, আপাত দৃষ্টিতে তার দিকে একটি অভিযোগ সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি বা করেনি, দুর্নীতির অভিযোগ। কিন্তু পাল্টা প্রাক্তনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন সুদীপ রায় বর্মন। তবে এক্ষেত্রে একটু স্পর্শকাতর অবস্থানে বোধ হয় সুদীপ বাবু এগোতে চাইছে। নমস্কার, কি বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। সুদীপ বর্মন আরো একটা অভিযোগ করেছেন যে হেলিকপ্টারের মধ্যে যেটা গোলযোগ, এটা ক্লারিফিকেশন কে করে নাই। উনি অভিযোগ করেছেন যে হেলিকপ্টারটা হয়তো দেওয়া হয়নি, হেলিকপ্টারের পেমেন্ট এখনো হয়নি, এটাও কিন্তু সংবাদের সম্মেলনে উনি বলেছেন। সে সম্পর্কে এখনো কিন্তু আপনাদের মিডিয়ার মধ্যে আমরা কিছু জানতে পারি নাই, এটা সম্পর্কে আপনারা যদি একটু ক্লারিফিকেশন করেন। না, সেক্ষেত্রে তিনি যে অভিযোগ করেছেন আপনারা শুনলেন। স্পষ্টীকরণ দেওয়ার বিষয়ে দায়িত্ব অবশ্যই শাসক দলের, যদি মনে করে রাজনৈতিক অবস্থান থেকে দেবেন দিতে পারেন, আর দপ্তর থেকে তো অবশ্যই জানাতে পারেন। আপাতত যে নিয়ম কানুন রয়েছে বা পূর্বতন সরকারের সময়ে হেলিকপ্টার নিয়ে কোথাও যাওয়ার যে নিয়ম কানুন রয়েছে, সেক্ষেত্রে অনেকটাই আটকে যেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বা এভাবে যেতে পারেন না সেটা বোঝা যাচ্ছে। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে বিপ্লব কুমার দেব যদি যেসব সুবিধা ভোগ করেন, যদি রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বর্তমান সরকারের প্রশাসন বা সরকার প্রতিনিধিরা সেই কাজটি করেন, তাহলে এ রাজ্যের আরো দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আছেন, তারাও রাজনীতিতে সক্রিয়, সুতরাং তারাও সে ভোগ করতে পারেন। ব্যবস্থাটা করে দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রবাদী সরকারের এবং তার পরিচালিত প্রশাসনের। বিষয়টা শাসক বিরোধীর মধ্যে রাজনৈতিকভাবে তর্ক বিতর্কের বিষয়। আজকে আমরা নির্ধারণ যেটা করেছি যে বর্তমানের মতোই প্রাক্তন ভোগ করছেন, সবকিছু সুবিধা পাচ্ছেন, এমন অভিযোগে পরপর সাংবাদিক সম্মেলন বা কয়েকদিনের মধ্যে দুবার সাংবাদিক সম্মেলন করে সেখানে সরব সুদীপ রায় বর্মন বলা যায় নিশানা সেই প্রাক্তনকে করেছেন। নমস্কার, কে বলছেন? এবং অবশ্যই ঠিক এই সময়ে এমন কতকগুলো বিষয় তিনি সংযোজন করেছেন বা উত্থাপন করেছেন, তা নিয়ে সমালোচনা তো হতেই পারে। তবে আজ একটু অন্যভাবে সুদীপ রায় বর্মন যে দুর্নীতির বিষয়টা বলছেন খুব শীঘ্রই বা সময়ে সবকিছু খুলে দেবেন, সবকিছু খোলামেলা বলবেন, সাংবাদিক সম্মেলন তো অবশ্যই বলবেন, এবং হয়তো রাজনৈতিকভাবেও বিষয়টিকে প্রতিষ্ঠিত করবে। সময় অবশ্যই হয়নি বা বলা যায়, বা হয়েছে বলা যায়। অন্তত 2023 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে সমগ্র শাসক টিমকে যেন একে একে বিদ্ধ করতে চলেছেন সুদীপ রায় বর্মনরা কংগ্রেসের রাজনীতিতে। আরো একটি প্রশ্ন তুলেছেন আজ, এই প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই তোলেন, সাধারণ মানুষ তো অবশ্যই তোলেন। বিপ্লব কুমার দেব তার অবস্থান সম্পর্কে বিরোধী দলনেতা মানিক সরকার কেন চুপ? প্রশ্ন সুদীপ রায় বর্মনের। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। প্রত্যেক জায়গায় অনেকগুলো প্রশ্ন উঠছে, অনেকগুলো প্রশ্নের উত্তর হয়তো অনেকের কাছে নেই, অনেকের কাছে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। প্রাক্তনের মতো তোমার কিন্তু প্রাক্তন যে মুখ্যমন্ত্রী আছে দুইজন। হ্যালো। হ্যাঁ বলুন। এবং আজ সাংবাদিক সম্মেলনে
বর্তমান মুখ্যমন্ত্রীকে কার্যত অপমান করা হচ্ছে এমন কথাও বললেন, বা তিনি কাজ করতে পারছেন না, কাঠপুতুল, এমন কথাও বললেন। সেটা অবশ্যই বিজেপির বা সরকারের বক্তব্যের বিষয়। আপাতত কেউ সরকারের বক্তব্য রাখেননি আনুষ্ঠানিকভাবে, সাংবাদিক সম্মেলন করে বা সাংবাদিকদের সাথে ব্রিফ দেওয়ার মতন কোনো প্রতিক্রিয়া সরকারের তরফে নেই। হয়তোবা থাকতেও পারে বা নাও বা থাকতে পারে। এখন কেউ কেউ বলবেন যে চটজলদি যখন জবাব দেওয়া হয়, বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া হয় বিরোধীদের, এমনভাবে শাসক দল কেউ বলতে পারেন। আবার কেউ কেউ বিষয়টিকে একটু অন্যভাবেও ব্যাখ্যা করতে পারেন। সব মিলিয়ে বলা যায় একটা এমন এক জটিল পরিস্থিতিতে এসছে যেন প্রায় প্রতিদিন নিশানা সে প্রাক্তন। আমরা সুদীপ রায় বর্মনের বক্তব্য শুনি, যে বক্তব্যে সাংবাদিক সম্মেলনে রীতিমতো সরব তিনি। Mr. Biplab is a Y category holder. Y category হোল্ডারের মধ্যে পরিষ্কারভাবে প্রেসক্রাইব করা আছে কটা গাড়ি পাবে, কটা সিকিউরিটি পাবে, কোথায় কি হবে, ওগুলোর থেকে তো আমরা কোনো আপত্তি করছি না। 14-15টা গাড়ি নিয়ে ওয়াই সিকিউরিটি কাকে বোঝায় আমরা জানি না কিছুটা। প্রেজেন্ট চিফ মিনিস্টার কি ক্যাটাগরি এনজয় করছে আইডিয়া? ওয়াই ক্যাটাগরি। আর সরকারি গাড়িটা কিভাবে চলে বলুন তো? এই যে ইনোভা গাড়িটা কিভাবে চলে? যা খুশি তা চলছে, লেডিস লাইফ এবং যা খুশি তা, মানে যেটা মনে হবে সেটাই করে বেড়াবে। গাড়ি দেওয়া হয়েছে টয়োটা, ইনোভা, মারুতি সুজুকি, সুতরাং মন্ত্রীদের কি গাড়ি, কে ড্রাইভার? সরকারি গাড়িতে প্রাইভেট ড্রাইভার কি রাখা যায়? গাড়ির ড্রাইভার সেক্রেটারি বসে বসে মাইনে দিচ্ছে, তাহলে আমি প্রাইভেট ড্রাইভার কেন আমি অ্যাপয়েন্টমেন্ট করব সরকারি গাড়িতে? একটা গভর্নমেন্টের গাড়ি, সরকারি সম্পদ, এটা প্রাইভেট গাড়ি চালাতে, ড্রাইভার চালাতে পারে? যা খুশি তা চলছে সরকারটা, কেউ বলবে না, কেউ প্রতিবাদ করবে না। ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে। আমরা প্রত্যেক দিন প্রায় কতগুলো বিষয়কে আমরা সামনে রেখে যখন আপনাদের সঙ্গে কথা বলি, অনেকগুলো বিষয়কে সেখানে উত্থাপন করেন। তাতে আপনারা বোধহয় আপনাদের মনের কথাগুলোই বলছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আজকে দেখলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 15-16টা গাড়ি নিয়ে গুমতির দিকে, উদিতপুর মোড়পুর দিকে এলো। কিন্তু তিনি তো একজন সাধারণ এমএলএ হিসাবে তিনি কিভাবে এতগুলো কর ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরতে পারেন, সেই কথাটা কি বর্তমান যে বিজেপি শাসক আছে ওরা কি ত্রিপুরা রাজ্যবাসীকে জানাবেন? কাদের টাকায়, ত্রিপুরা রাজ্যের ট্যাক্সের টাকায় উনি এরকম ভাবে ঘুরছেন, কিন্তু অথচ কোন মুখ্যমন্ত্রীর পদে নেওয়ার থেকে আজকে তিনি মুখ্যমন্ত্রীর মতো যার যা ভোগ করেছিলেন সেগুলো ভোগ করছেন। এটা কি বিজেপি বর্তমান ত্রিপুরার বিজেপি, ছন্নছাড়া বিজেপি কি এটাকে রাজ্যবাসীকে জানাবে? যে সমস্ত জিনিসগুলো উনি ভোগ করছেন স্কট থেকে ওয়াই ক্যাটাগরি, একটা মানিক সাহাকে পাওয়ার দরকার বর্তমান মুখ্যমন্ত্রী, কিন্তু দেখা যাচ্ছে মানিক সাহা সেগুলো পাচ্ছেন না। তাহলে কি আমরা বলবো যে বর্তমান বিজেপি বিপ্লবের আঙ্গুলে হেলমেই সবকিছু চলছে? বর্তমান মানিক সাহাকে একটা সামনে রেখে সমস্ত কার্যক্রমগুলি বিপ্লবদের চালাচ্ছে। সে সময় দেখুন বিপ্লবদের খোয়াই গিয়েছিলেন কল্যাণপুরে, সেখানে দেখলাম একজন বয়স্ক লোক কাঁদছে। এগুলো আছে না, এগুলো বিপ্লবের যে গ্যাং আছে, বাইক বাহিনী বলুন, হেলমেট বাহিনী বলুন, যে সন্ত্রাসী যারা আছে তারা নাটক সাজিয়ে ক্যামেরার সামনে এগুলো করাচ্ছে, সেগুলো রাজ্যবাসী চান। এগুলো বন্ধ করতে বলুন না ওনাকে। কি দরকার? ক্ষমতা তো আসতে পারবেন না দেশে, মানুষ ভোট দেবে না, মানুষ নেই, মানুষ কিভাবে থাকবে? মানুষ কি পেয়েছে? শুধুমাত্র মিথ্যা কথা। মুখ্যমন্ত্রী পদে বসে 4.5 বছর ধরে উনি মিথ্যা কথা বলেই মানুষকে বেকার বানিয়েছেন। কিন্তু মানুষ বেকার নয়, ত্রিপুরা মানুষ দেখুক না, ত্রিপুরা মানুষ জ্ঞানী। দেখুন না, সেন্ট্রালে বিজেপি,
স্টেটেও বিজেপি, অথচ এডিসি দখল করতে পারলো না। কি কারণ? পারবে না, সামনে তো এসেও পারবে না, মানুষ ভোট দেবে না। কিসের জন্য দেবে? আজকে দেখুন চলুই পাল্টায় স্লোগান দিয়ে যে মানুষ যে সমস্ত বেকারদের জন্য কিছু করেছে, করেনি। করেছে কর্মচারীর জন্য, করেনি। করেছে আজকে দেখুন সবাই নিগৃহীত হয়েছে, ডাক্তার, উকিল, এমনকি যে পুলিশগুলো ওদের ওদের কথা মতো চলছে, ও পুলিশরাও কিন্তু মায়ের কাছে বাগবেন তারা। ভাব থেকে অভাব লাগে না? অবাক লাগে যখন আজকে দেখলাম গুমতি ডিস্ট্রিক্টের ডিএম চিফ মিনিস্টার হিসেবে সম্বোধন করছে একটা নোটিশে এই বিপ্লব দত্ত। সেগুলো কি চলছে? এগুলো সাংবাদিক পদে নেই, অথচ ডিএম এর কোয়ার্টার বুক করছেন, হেলিকপ্টার বুক করছেন, কড বুক করছেন। সেন্ট্রালের বিজেপি কি ত্রিপুরার মানুষকে বিদ্যাবতার বানাচ্ছে নাকি? এবং দেখলাম যে সোমেন সরকার দিল্লি মানে আমেরিকাতে বসে যে লাইভে কথাগুলো বলছেন বিপ্লব দেব নাকি ঘুষ খেয়েছে, এগুলো জবাব দিতে বলুন না। কি রাজ্যবাসী জানবে না? উনি যদি মিথ্যা কথা বলে থাকেন বা এগুলো দিয়ে কেস করুক না, দেখি না কি হয়। দেখুন আজকে দিচ্চাঙ্গঞ্জে একজন শিক্ষকের নাকি অপহরণ করে নিয়ে গেল, ওনার 10 লক্ষ টাকা দিয়ে ছুটিয়ে এনেছে। কি চলছে রাজ্যগুলির মধ্যে? বিজেপিকে এগুলো জবাব দিতে হবে না? রাজ্যবাসী রাজ্যবাসী কথা বলে না, দেখে নাকি কথা বলে মানুষ কি ওদের মতো পিটাপিটি করতে যাবে নাকি মানুষের বাড়ি? অবশ্যই প্রত্যেক জায়গায় তো সে বিষয়গুলো উত্থাপন করা হচ্ছে। মন্ত্রীর কোয়ার্টারে সেখানে বিধায়ক থাকছেন, এই অভিযোগও উঠেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। দাদা। হ্যাঁ বলুন। আমরা বলছিলাম দাদা, আমাদের যারা ভোটার আছি দাদা, আমাদের কোনো মূল্য নাই দাদা। যে মুখ্যমন্ত্রী বাড়িতে খুশি যাবো মুখ্যমন্ত্রী বাড়িতে বাসভবনে, মুখ্যমন্ত্রী হোক বা না হোক, কেউ প্রাক্তন কেউ মুখ্যমন্ত্রী, আমাদের ভোটের কোনো দাম নেই। আমরা ত্রিপুরা রাজ্যের ভোটের কোনো দাম নেই। আমরা মুখ্যমন্ত্রী ভোট দিয়েছি, মুখ্যমন্ত্রী বানিয়েছি, বাস মুখ্যমন্ত্রী বাড়িতে থাকবে প্রাক্তন আর অপ্রাক্তন। ধন্যবাদ। হয়তো তাই, কিন্তু নিয়ম সংবিধান তাই তো বলছে। হয়তো আপনাদের মতন অনেকে এসে আক্ষেপ করে বলতে পারেন যে আমি বা আমরা মুখ্যমন্ত্রীকে বানিয়েছি, সেই মুখ্যমন্ত্রীকে আমাদেরকে জিজ্ঞাসা ছাড়াই সেখানে মুখ্যমন্ত্রী পরিবর্তন হলো, এমন কথা আপনারা কেউ বলতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কুমার কে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম একটা কথাই বলবো, মানে একদম সংক্ষেপে, যে কোনো রাজনৈতিক দলই হোক, আমাদের নির্বাচিত প্রতিনিধি হোক, মনোনীত নেতা হোক, আমি বলবো যে দেখুন ব্যয় সংকোচন যেন অবলম্বন করা হয়। ফালতু খরচ আমাদের জনগণের টাকায়, এটা কেউই মানবে না, আমিও মানছি না। এগুলি একটা বাহাদুরি যদি করতে হয় নিজের বৃত্তি সম্পদ বা নিজের রুজি আয় দিয়ে করুন। এটা জনগণের জন্য মঙ্গল। আর এই যে কিছু দেখছি, আমি কোন রাজনৈতিক দলকেই বলছি না, সবার উদ্দেশ্যেই বলছি, ব্যয় সংকোচন করলে রাজ্যের জন্য মঙ্গল। কারণ ভোট দিই আমরা, আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা লোকসভা, রাজ্যসভা, স্থানীয় বডিগুলিতে আমরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করি। কিন্তু ফলাফল কি দেখা যায়? অনেকে যা লাগছে না, তারা প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় ভাবে টাকা খরচ করছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি ফান্ড ভাঙছে। একটা সরকারি দপ্তর থেকে যদি ফান্ড ভাঙা হয়, এটা জন উন্নয়নের জন্য কিন্তু ব্যবহার করার কথা। ব্যক্তি সাথে এগুলি চলে না। এগুলিকে ধিক্কার জানাই। আর মানে ওই যে বলছি শুধু ফালতু খরচ, এগুলি জনগণ দেখছে, হয়তো বলবে না। যে কোনো শাসক দল অন্য কোনো মানে আনুকূল্যে অনেকেই চলে, ইচ্ছার বিরুদ্ধে যেতে বাধ্য হয় বা মানে সমর্থন করতে বাধ্য হয়। কিন্তু জনগণ সব দেখছে, সাধারণ জনগণ কিভাবে চলছে, আর এই কিছুদিনের জন্য নেতা হয়ে আর পদাধিকারী হয়ে কিভাবে চলছে, এগুলি দেখছে। এগুলি যেন বন্ধ করা হয়। একদম আমি ত্রিপুরাবাসী হিসেবে বলবো যে ত্রিপুরা রাজ্য বিধানসভায় একটা এই বিল পাস করা হোক। কে কি মানে এই টাকা খরচ করতে পারবে বা কিরকম চলবে, এটা একদম ন্যূনতম যেভাবে চলা যায়, এইভাবে যেন চলে। ফালতু এগুলি খরচ। আজকে দেখলাম একটা 2টা দলের প্রেস কনফারেন্স যখন করে, যে কোনো রাজনৈতিক দলের ওনারা তো আর হাওয়ায় কথা বলে না, তথ্য প্রমাণ সহই কথা বলে।
এগুলো তো জনগণের ভালোর জন্যই বলে। এগুলো যদি লক্ষ্য না দেয় শাসক দল, তাহলে কিন্তু জনগণ বিপরীত ভাববে, বিপরীত চিন্তাধারা করবে। যেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেউ কাউকে মানে রাজা মহারাজা মানে ভাব না দেখায়। সেটাই বলার জন্য কল করেছিলাম। ধন্যবাদ। এবং প্রত্যেক জায়গায় কিন্তু সে সাধারণ মানুষজন তাদের অভিজ্ঞতা নিরিখে কথাগুলো বলছেন। বলা হচ্ছিল যে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর কোনো কোয়ার্টার ছিল না। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ধর্মনগর থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটু জোরে বলবেন। বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কথাই বলছি। বর্তমানে যে উনি এই কাতিলা নিয়ে ঘোরাঘুরি করছেন, বিভিন্ন প্রোগ্রাম আমরা উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, পুরো ত্রিপুরা রাজ্য জুড়েই উনি কিন্তু ওনার কাতিলা নিয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে গাড়ি এবং হেলিকপ্টার দৌড়াচ্ছেন। অফিসারদের দিয়ে মানুষ জমানোর জন্য ফতেয়া জারি করে বিভিন্ন মিটিং মিছিল করার জন্য, এখানে জনসভার জন্য বিভিন্ন অফিসারদের দিয়ে টার্গেট দিয়ে দিয়ে এতজন লোক আনতে হবে, এতজন লোক আনতে হবে, ব্লক ওয়াইজ, মন্ডল ওয়াইজ। উনি মুখ্যমন্ত্রীর মতন থেকে অফিসারদের দিয়ে টার্গেট দিয়ে দিয়ে লোক এনে এখানে জনসভা করাচ্ছেন। তো এটা উনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছেন নাকি বিজেপি নেতা হিসাবে অফিসারদের দিয়ে পার্টির কাজ করাচ্ছেন? আর জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উনি যেমনি খুশি এমনি ঘোরাঘুরি করছেন, কেউ তো কোনো প্রতিবাদ করছে না। সুদীপ বর্মন দেখলাম আজকে একটা প্রেস মিট করে উনি বললেন, তো এটা বাস্তব কথা। একজন মুখ্যমন্ত্রী ছিলেন, যখন ছিলেন তখন উনার যা পাওনা যতটুকু দরকার ছিল ততটুকু তিনি উপভোগ করেছেন। এখন তো তিনি আর মুখ্যমন্ত্রী নন, কেন এই জিনিসগুলো তিনি উপভোগ করবেন? একটু লজ্জাও থাকা দরকার ওনার। উনি তো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, এটুকুই বলার। নমস্কার। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বলা যায় বর্তমান বিরোধী দলনেতা যে বাড়িটি থাকতেন, সেখানেই 2018 সালে এ বাড়িটিতে, মানে এই বাড়িটি মুখ্যমন্ত্রী মানে বিদায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন তার সরকারের পতন হলো, তারপর তিনি বাড়িটা ছেড়ে দিলেন এবং সেই বাড়িতে বিপ্লব কুমার দেব প্রবেশ করলেন। সাধারণত সকলেই জানেন যে বাড়িটি মুখ্যমন্ত্রীর আবাস। আপাত দৃষ্টিতে সেটা সরকারের কোনো রেকর্ডে নেই, তবে সেটা প্রাক্তন মন্ত্রী রূপে যিনি থাকতেন কংগ্রেসের জোট সরকারের সময় একজন থাকতেন মন্ত্রীর কোয়ার্টার বলেই সেটা পরিচিত, এবং অন্যান্য কোয়ার্টারগুলো সেই মন্ত্রীর কোয়ার্টারই। নমস্কার, কে বলছেন? নমস্কার, অনুকুটি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, অনুকুটি ত্রিপুরা থেকে বলছি। দেখুন, জনগণের ধন আর মন্ত্রীরা করছে কীর্তন, কিন্তু সাধারণ মানুষ দাদা খুব কষ্টে আছে। কাম কাজ নেই, কর্মসংস্থান নেই, খাদ্যের ব্যবস্থা নেই। এমন একটা ওই 5 কেজি চাল মাগনা দিয়ে তো মানুষ চলে না, বুঝলেন? এই পরিস্থিতিতে আছে মানুষ এখন বর্তমানে, বুঝলেন? কিন্তু ওই যে মুখ্যমন্ত্রী যাওয়ানোর পরেও যে তাই নিয়ে যেই পরিস্থিতি শুরু করে চলছে, সাধারণ মানুষকে ঠকাইয়া এইভাবে অত্যাচার, অন্যায়, জুলুমবাজি সাধারণ মানুষের উপরে করে চলছে, কিন্তু ওনাকে কেউ ক্ষমা করবে? উনিকে এমন শিক্ষা দেওয়া দরকার। উনিকেও দেখুন, সাধারণ মানুষ এমন একটা পরিস্থিতিতে আছে দাদা, কর্মসংস্থানের এমন একটা অভাব। রাস্তাদিন কাজ করে যে টিকা পায় ও টিকা নিজের সংসার পরিপালন করা, পোলাপানের ওষুধ খরচ, এমন একটা হাহাকার পরিস্থিতি তৈরি ত্রিপুরা রাজ্যের ভিতরে তৈরি। কিন্তু আসলে এই বিজেপি সরকার যা কিছু বলেছে সবকিছুই জুমলাবাজি, সবকিছুই ধোঁকাবাজি। এই ধোঁকাবাজের দলকে এই ত্রিপুরা থেকে যত তাড়াতাড়ি এরা উৎখাতকরণ যা, ততই ত্রিপুরাবাসীর, সাধারণ মানুষের মঙ্গল, ত্রিপুরাবাসীর মঙ্গল, কর্মজীবী সবের মঙ্গল। এটাই। দেখুন ত্রিপুরার পরিস্থিতি, মুখ্যমন্ত্রী এইভাবে যে অন্যায়ভাবে টাকা পয়সা খরচ করছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এগুলা কিন্তু সাধারণ জনগণের টাকা। কিন্তু সাধারণ জনগণ কিভাবে আছে, ওনারে ভয় ভীতি দেখিয়ে মিটিং এ মিছিলে লোক করবেন। কিন্তু এভাবে বেশি দিন চলবে না।
গণতান্ত্রিক প্রিয় মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ এত বোকা না যে তাকে সব সময় বাস দিয়েই বিস্কুট দিয়েই বাস খাইয়ে যে কত বাস দিয়েছেন, উনি ভাবছেন যে পদত্যাগ করে বেঁচে যাবেন, কিন্তু ত্রিপুরার মানুষ উনিকে ফাঁসি ঝুলানোর জন্য রেডি হয়ে আছে। নমস্কার দাদা। তাহলে মন্ত্রীদের কোয়ার্টারে কেমনে বা কিভাবে একজন বিধায়ক থাকতে পারেন, প্রশ্নটা আজ তোলা হলো কংগ্রেসের তরফে, এবং যারা যুক্তি দিয়েছেন সেটা মুখ্যমন্ত্রীর আবাস নয়, তাহলে মন্ত্রীর আবাস, সেখানে কিভাবে বিধায়ক থাকেন? শাসক দলের বক্তব্য বাকি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। খুব একটা সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে খুব সুনির্দিষ্ট কয়েকটা প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে রাখতে চাইছি। অবশ্যই। প্রথমত, আজকে যে সাংবাদিক সম্মেলন দেখলাম কংগ্রেস দলের পক্ষে আমাদের প্রাক্তন মন্ত্রী সুদীপ বর্মন মহোদয়ের, এখানে কয়েকটা কথা তো যুক্তিসঙ্গত মনে হয়েছে, আমি একটা একটা করে বলছি। প্রথমত, যে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, উনি তো এখন আর মুখ্যমন্ত্রী নন, উনি তো এখন একজন বিধায়ক মাত্র। তো উনি একজন বিধায়ক হলে ওনার যে নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি আছে বনমালীপুর, তার মধ্যে উনি সরকারি প্রোগ্রাম করতেই পারেন, কিন্তু উনি দেখছি সারা রাজ্য ঘুরে ঘুরে অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে যেখানে ওনার কোনো জুরিডিকশন নেই বিধায়ক হিসেবে, সেখানেও উনি যাচ্ছেন, সরকারি প্রোগ্রাম করছেন। এটা কিভাবে সম্ভব? রাজ্যের বাকি আরো বিধায়ক আছেন, বিরোধী দলের বিধায়কও আছেন, তারাও যদি একই কাজ করতে চান অনুমতি পাবেন তো? এই প্রশ্নটা প্রথম রাখলাম। দুই, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই হিসেবে উনি হয়তো ভাবছেন যে আমি সব জায়গায় যেতে পারবো। এই রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি একা নন, আরো অনেক আছেন, ছিলেন। এর মধ্যে দুজন এখনো জীবিত আছেন, একজন সমীর রঞ্জন বর্মন, আরেকজন মানিক সরকার। তো এই দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রীও যদি ওনার মতো সমস্ত সুযোগ সুবিধা চান, বাড়ি, গাড়ি, ওয়াই ক্যাটাগরি, আরো কি কি হেলিকপ্টার, ওনারাও যদি চাইতে শুরু করেন, পাবেন তো? পাওয়া তো উচিত, পাবেন কিনা জানি না। এর মধ্যে মানিক সরকার যিনি আছেন, উনি একজন এমএলএও, ঠিক বিপ্লব দেব যেমন একজন এমএলএ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, মানিক সরকারও একজন এমএলএ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই দিক থেকে তো দুইজন এক পার। শুধু তাই নয়, মানিক সরকার লিডার অফ অপোজিশন, সুতরাং ক্যাবিনেট র্যাঙ্ক, সুতরাং বর্তমান সময়ে র্যাঙ্কের হিসাবে মানিক সরকারের র্যাঙ্ক বিপ্লব দেবের থেকে বেশি আছে। তো উনি পাচ্ছেন না, বিপ্লব দেব পাচ্ছেন। এটা একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে, এই প্রশ্নটাও আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে রাখলাম। তিন, বলা হচ্ছে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পার্স। ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি তো 11 জন থাকার কথা, এক সেকশন থাকার কথা। টিএসআরই হোক, যে পার্সোনালি হোক, 11 জন থাকার কথা, সঙ্গে 2 জন স্পেশাল প্রোটেকশন অফিসার থাকবেন আর 2 জন প্লেন ক্লথের পিএসও থাকবেন। থাকছেন কি সংখ্যা? সংখ্যা তো এর থেকে অনেক বেশি থাকছে। গাড়ি তো থাকছে 12টা 14টা। তাহলে এটাকে ওয়াই বলা হচ্ছে কেন? এটা একটা মানে ধোকা দেওয়ার জন্য একটা কথাবার্তা বলা হচ্ছে। এই জায়গাটা পরিষ্কার করুন সরকার। সরকার মানে তো সেখানে মুখ্য সচিব আছেন, ডিজিপি আছেন, সরকারের নেতৃত্বে রাজ্যপাল আছেন, ওনাদের সবার তো দায়িত্ব আছে। এই জায়গাগুলি পরিষ্কার করুন। মুখ্যমন্ত্রীও তো আছেন, এই জায়গাগুলি পরিষ্কার করা দরকার। মুখে ওয়াই ক্যাটাগরি বললাম আর সংখ্যার হিসাবে জেড না জেড প্লাস নিয়ে চললাম, এটা কি করে সম্ভব? এটা একটা প্রশ্ন। আর সর্বশেষ যেটা বলছি, আজকে সাংবাদিক সম্মেলন থেকে, এই সুদীপ বর্মন সাহেবের সাংবাদিক সম্মেলন থেকে জানতে পারলাম যে উনি নাকি প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, উনি নাকি কি গোমতী জেলায় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন করবেন, সেই জন্যও নাকি ডিএম কে নির্দেশ দিয়েছেন এটাকে ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য। সত্য মিথ্যা আমি জানি না। সরকারি কাগজ এবং বলা যায় যে প্রোগ্রাম শিডিউল যেটা জেলা শাসক কার্যালয় থেকে দেওয়া হয়েছে, সেই কাগজও তিনি তুলে ধরেছেন।
যাই হোক, সত্য আমি যেহেতু দেখিনি এজন্য বলছি, সত্য মিথ্যা জানি না, কিন্তু যদি সত্য হয়ে থাকে ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। কর্মচারীদের, সরকারি কর্মচারীদের যে সার্ভিস কন্ডাক্ট রুল আছে, সেখানে রুল 5 খুব পরিষ্কার বলা আছে, কোন সরকারি অফিসার, কোন সরকারি কর্মচারী কোন রকমের রাজনৈতিক অ্যাক্টিভিটি, রাজনৈতিক দলের সাথে কোনো সংস্রব রাখা, চাঁদা দেওয়া, অংশগ্রহণ করা, সাহায্য করা, এই সমস্ত কিছু করতে পারবেন না। এটা খুব স্পষ্ট বলা আছে কন্ডাক্ট রুলে। সেইখানে যদি, যেটা আপনি এখন বললেন, যে যদি কাগজে এরকম থেকে থাকে, মেসেজ এরকম এসে থাকে, ওই মেসেজটি তো কোনো না কোনো সরকারি আধিকারিক বা কোনো না কোনো সরকারি কর্মচারী স্বাক্ষর করেছেন। তো যিনি এটা স্বাক্ষর করলেন উনি তো তাহলে অন্যান্য কর্মচারীদেরকে, গোমতী জেলার প্রশাসনের কর্মচারীদেরকে একটা মেসেজ দিয়ে নির্দেশ দিলেন রুল 5 সরাসরি ভায়োলেট করার জন্য, ভাঙার জন্য। এর জন্য তো আমি মনে করি যিনি এই মেসেজ স্বাক্ষর করলেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। এবং শুধু তাই নয়, এই মেসেজ পেয়ে যদি কোনো সরকারি আধিকারিক কিংবা কোনো সরকারি কর্মচারী, এটা গোমতী জেলারই হোক, যে জেলারই হোক, যদি এই এরকম মেসেজ পেয়ে সত্যি সত্যি পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের মতো দলীয় কোনো বিষয়ে জড়িয়ে পড়েন, এতে সহযোগিতা করেন, এটাকে ব্যবস্থাপনা করেন, তাহলে তাদেরকেও তো রুল 5 ব্যবস্থা নেওয়া উচিত। এখন সরকার এগুলো নেবেন কি নেবেন না, এটা আমার শেষ প্রশ্ন। এই 4টি প্রশ্ন আপনাদের মাধ্যম দিয়ে আমি রাখলাম। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের চ্যানেল উন্নতি হোক আরো। নমস্কার। এবং আপনারা সকলে জানেন, সেটা বিষয়টা সম্পর্কে সকলে অবগত আছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা, তিনি শহর থেকে বেশি দূর নয়, খয়েরপুর একটি কর্মসূচিতে তার যাওয়ার কথা ছিল। সে কর্মসূচিতে তিনি যথারীতি রওনা হয়েছেন। তার যে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তারকে নিয়ে বা তার মতো করে। ঠিক তিনি যখন আগরতলা শহরের টিআরটিসি চত্বরে আসেন বা তার গাড়ি যখন আসে, তখন তার সঙ্গে থাকা, মানে বিরোধী দলনেতা মানিক সরকারের সঙ্গে থাকা নিরাপত্তার যিনি আধিকারিক রয়েছেন বা নিরাপত্তার জন্য যিনি সেখানে দায়িত্ব পালন করছেন, তাকে রাজ্য পুলিশ প্রধান কার্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া যাচ্ছে না এবং মানিক সরকার যেন খয়েরপুর যাত্রা বাতিল করেন, মানে সফর বাতিল করেন। অন্য একটি সাংগঠনিক বিষয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, প্রশাসনের বিভিন্ন শীর্ষ আধিকারিকগণ, ওনারাও মনে হয় অনেক কিছু ভুলে গেছে। কারণ সরকারি কিন্তু এরকম আদেশ আছে, কে কি পায়, কে কি পাওয়ার উপযুক্ত। বিপ্লব দেব, আমার পূর্ববর্তী বক্তা, খুব সুন্দরভাবে বলেছেন, আর বলার খুব একটা বাকি নেই। কিন্তু আমি তারপরও একটি কথাই বলবো, আমার মনে হয় প্রত্যেকটি বিরোধী দল এখন, বিশেষ করে মানিক সরকার এটার নেতৃত্ব দেব, আমি সবার কাছে অনুরোধ রাখছি তারা আইনের সাহায্য নেব। কারণ আমার মনে হয় এখন হাইকোর্টে যাওয়ার প্রয়োজন আছে। হাইকোর্ট কি বলে, রাজ্যপাল কি বলে, যে একজন বিধায়ক, মানিক সরকার বিরোধী দলের নেতা, মিনিস্টার স্ট্যাটাস, কিন্তু বিপ্লব দেব শুধু এমএলএ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা যায়। উনি এইভাবে জনসাধারণের টাকা পয়সা অপব্যয় করবেন, জনসাধারণ মুখের দিকে চেয়ে থাকবেন আর কিছু মানুষ আনন্দ করবেন, এটা হতে দেওয়া যায় না। প্রত্যেকটি বিরোধী দলের উচিত দায়িত্ব নিয়ে হাইকোর্ট, প্রথমে রাজ্যপালের কাছে যাওয়া এবং হাইকোর্টে মামলা করা, যে আইনটা কি বলে, পরিষ্কার কথা। এইভাবে যদি রাজ্যের টাকা করি নষ্ট করে মানুষ কিভাবে চলবে, কিভাবে রাজ্যের উন্নয়ন হবে? উনার তো এই রকম ঘোরাঘুরি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উনি বনমালী পুরোই থাকুক না, জল আসলে জলে নামুক না। নতুন মুখ্যমন্ত্রী হয়ে জলে নেমে মানুষকে দেখিয়েছেন এই কমর জল, উনি ওইখানেই থাকুক, এটা আমরা পছন্দ করি। নমস্কার। এবং আপনারা সকলে জানেন যে বিরোধী দলনেতা, তার আগে যে শব্দটি প্রাক্তন মুখ্যমন্ত্রী জুড়ে দেওয়া হয়, সেটা একটা অলংকার মাত্র, এতটুকুই। মানে সেটা
বলার সুবিধার্থে বা কাউকে একটু অন্যভাবে পরিচয় দেওয়ার সুবিধার্থে 20 বছরের মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা 4.5 বছর 4.25 বছরের মুখ্যমন্ত্রী শব্দগুলো বলা হয়, কিন্তু সরকারি পদ তো একটি রয়েছে, সেখানে তিনি জনপ্রতিনিধি বিধায়ক, উল্টো দিক থেকে বিধায়ক মানিক সরকার রাজ্যের বিরোধী দলনেতা, এভাবে পরিচয়টা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন সমীর রঞ্জন বর্মা। আপাত দৃষ্টিতে প্রত্যেকের জন্য সম ব্যবস্থা নিয়ে এটা নিশ্চিতভাবে সকলে জেনে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছিলাম জল অপচয়, যেরকম একটা সাপ্লাই ভিতরে লেখা থাকে, সাপ্লাই জল অপচয় বন্ধ করবো, এরকম সরকারের সব অপচয় সেটা যেন বন্ধ হয়। অবশ্যই সরকারিভাবে এসব স্লোগান দেওয়া থাকে, আমরাও সেগুলোকে প্রচার করি। আপনি একটি প্রস্তাব রাখলেন, নিশ্চয়ই সরকারের কোনো প্রতিনিধি এই অনুষ্ঠান শুনলে সেটাও বলতে পারে। নমস্কার, কে বলছেন? আমি কত বলছি স্যার, প্রাক্তন বর্তমান যে সমস্যাটা, এই সমস্যাটা তো হাইকোর্টে যাওয়াটা উচিত স্যার। যাবেন বলছেন? না, যাবেন বলতে জনস্বার্থ মামলা হওয়া উচিত। আর দ্বিতীয়টা হচ্ছে স্যার, আপনারা প্রতিবাদী যেগুলো গ্রাহক প্রতিবাদী হইলে আপনারা কি ব্লক করে নেন নাম্বারটা? গ্রাহক প্রতিবাদী মানে? হ্যালো, গ্রাহক প্রতিবাদী মানে যেগুলো মানুষ একটা তথ্য নিয়ে কথাবার্তা বলে কি নাম্বারটা ব্লক হয়? আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ গোপন রাখি আপনাদের পরিচয়, আপনাদের নাম ধাম। অনেকে নাম ধাম বলেন নিজের থেকে, আমাদের সেটা কোনো আপত্তি থাকে না। আমরা আপনাদের নাম নম্বর সবকিছু গোপন থাকে একটা যান্ত্রিক পদ্ধতিতে। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা আমাদের প্রিয়জন, আপনাদের নম্বর কোথাও দেওয়া বা শেয়ার করা কিছুই থাকে না। অনুষ্ঠান যখন চলে ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে কথা, অন্য কোনো সময় আপনাদের এই নম্বরে আমরা কথা বলি না, এবং আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখি না। স্যার জানা ছিল না দেখে আমি বলছি, করবেন না। অবশ্যই আমরা বরাবরই কথাটি বলি, প্রযুক্তিগত পদ্ধতিতে পুরো নম্বরটি আলাদাভাবে থাকে, আমরা কেউ, এবং সরাসরি আপনাকে এও বলছি, আপনি যখন আমার সঙ্গে কথা বলছেন আমিও জানি না আপনি কোন নম্বর থেকে কথা বলছেন। অনেকে নাম বলছেন, অনেকে নাম বলছেন না, আমরা কাকে জিজ্ঞেসও করি না আপনার নাম কি, আপনার বাড়ি কোন জায়গা, কোন মন্ডলের অন্তর্গত, আপনি কোন বিধানসভার অন্তর্গত, আমরা ইত্যাদি কিছু জিজ্ঞেস করি না। ঠিক আছে, আমি নাম বলে আগে কয়েকবার অনুষ্ঠানে নাম বলছিলাম। যাই হোক, আমি একজন গভর্নমেন্ট কর্মচারী, আমি নামটা আজকে আর নতুন করে আমি যাক, এটা হয় না, আমাকে অনেক ঠেট দিয়ে বলুন, আপনি আপনার মূল বক্তব্য বলুন। মূল বক্তব্য হচ্ছে যে স্যার, ওখানে প্রাক্তন বর্তমান নিয়ে যে একটা সমস্যা হচ্ছে, এই সমস্যার দিকে জনস্বার্থ মামলা হওয়া উচিত। জনসাধারণ, ত্রিপুরার একজন জনসাধারণ হিসেবে আমি তো আর, আমি গভর্নমেন্ট কর্মচারী, আমি জনস্বার্থ মামলা করতে পারতাম না আইনগত ব্যাপারে। জনগণের প্রতি আমার আবেদন যেন জনস্বার্থ মামলা করে এটা ক্লিয়ার হয় আর কি, যে বর্তমান এবং বর্তমান মুখ্যমন্ত্রী যত সিকিউরিটি ইউজ করেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী অত সিকিউরিটি ইউজ করতেছেন, এবং প্রাক্তন যেভাবে কথাবার্তা বলছেন এবং বর্তমানে এগুলি অ্যাভয়েড করে চলছেন, এগুলিকে আমাদের ত্রিপুরার লজ্জা। হ্যাঁ, এই লজ্জার থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য যেহেতু ত্রিপুরাতে হাইকোর্ট আছে, সেইটাতে জনস্বার্থ মামলা হওয়ার উচিত। আমি জনগণের প্রতি, ত্রিপুরা জনগণের প্রতি আবেদন করবো যে আজকে না হয় কালকে না হয় পরশুদিন জনস্বার্থ মামলা করা উচিত। কতগুলি গাড়ি নিয়ে এবং সারা ত্রিপুরা উনি ঘুরবেন, ঘুরতে পারেন ব্যক্তিগতভাবে, তাদের যদি দলের টাকা থাকে হেলিকপ্টার ইউজ করতে পারেন বা বিভিন্ন গাড়ি ইউজ করতে পারেন, কিন্তু গভর্নমেন্টের টাকা দিয়ে এইভাবে ঘোরা ওনার উচিত না। আমাদের জনগণ টাকা অবশ্যই, এবং আপনারা সকলে জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাড়িতে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল বা কেন্দ্রীয় ফোর্স ছিল, সেখানে বর্তমান সরকারের সময় সেগুলো তুলে দেওয়া হয়েছিল বা সাধারণভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে। তাতে অবশ্যই বলা হচ্ছিল যে ওই সময় যা যা ছিল, মানে সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বহর যে ছিল সেটাকে কমিয়ে দেওয়া হলো, বা বলা যায় প্রায় বাতিল করে দেওয়া হলো, তাতে সরকারের আয় হলো। এবং আপনারা সকলে জানেন, আমি আরো একটি উদাহরণ দিয়ে বলছিলাম, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেটা মানিক সরকার বিরোধী দলনেতা খয়েরপুর যেতে পারেনি নিরাপত্তার কারণে,
বাড়তি নিরাপত্তা তাকে দেওয়া হয়নি। সেদিন তিনি সরাসরি কিন্তু অভিযোগ করেছিল তার দলের তরফে। তারপর এই সময়ের মধ্যে এত বাড়তি নিরাপত্তা বহরে সরকারি টাকা কি খরচ হচ্ছে না? নমস্কার, কি বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি দনপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। এটা আমার কথা হলো, আমরা তো ওদেরকে রাজনৈতিক ভাবে ওদেরকে আমরাই অধিকার দিচ্ছি, ওদের তো আমরাই বিধায়ক বানাচ্ছি, ওদেরকে আমরাই তো জনগণই তো মন্ত্রী বানাচ্ছে। তাহলে ওরা এত সিকিউরিটি নিয়ে আমাদের মাঝে আসতে এত ভয় কেন? এতটুকু বলতে পারি, আপনি একদিন তাদের সাথে যখন সামনাসামনি হন, এই প্রশ্নটা তো তাদের সামনে করুন, তখন যদি কোনো ভিডিওগ্রাফি থাকে আরো একদিন এই অনুষ্ঠান করা যাবে, এতটুকু বলতে পারি। তবে এই প্রশ্নটা আমাদেরও, যে আপনি জনগণের নেতা, আপনাকে জননেতা বলে পরিচয় দেওয়া হয়, তাহলে জনতার সামনে আপনার যাওয়াটা ভয় কেন? আপাত দৃষ্টিতে ওনার কাছে প্রশ্নটা করা যায়, কিন্তু উনি যে পদে থাকেন, যদি তিনি মুখ্যমন্ত্রী পদে থাকেন, তাহলে আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের আইন শৃঙ্খলা বা রক্ষা প্রশাসন সেই বিধি বা সেই নিয়ম কার্যকর করেছে যাতে তার নিরাপত্তা ব্যবস্থা করা হয়। সেটা আপনাকে মেনে নিতে হবে, আমাকেও মেনে নিতে হবে। এখন প্রশ্ন হলো, তিনি যদি সত্যি জননেতা হন, তিনি যদি জনতার নেতা হন, তাহলে জনগণের সামনাসামনি হতে ভয় কেন? প্রশ্নটা যদি এভাবেও করা হয়, কিন্তু নিরাপত্তা বহর থাকবে সেটা ঠিক, কিন্তু এত নিরাপত্তার বহর থাকাটাই সেখানে প্রশ্ন, কারণ টাকাটা জনগণ। আর আমার আর একটা দাদার কথা, যখন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এমনকি প্রতিবাদী কলম সিপিএম এর আগরতলা পার্টি অফিস হতে PP24 এর যে অফিস কক্ষ সবকিছু ভেঙেছিল রঘুনাথ, নবাদুল বণিক দ্বারা। দেখা যাচ্ছে কি ওদের সাথে বিপ্লব দেব সবকিছু ঠিক, তাহলে তো যে উদ্দেশ্যটা, এটা তো দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই নিয়ে এই উদ্দেশ্যটা দিয়েছিল তাদেরকে। প্লাস আমরা ধনপুরেতে আর কাটালিয়াতে আপনি একবার ক্যামেরা নিয়ে আসুন, ধনপুরে পার্টি অফিস এবং কাটালিয়া পার্টি অফিসটা দেখবেন ওরা কিভাবে ধ্বংস করে দিল। ধনপুরে পুরা বুম মেরে এটা কত কিছু ব্যবহার করে পার্টি অফিস সবকিছু ঘুরে করে দিল। অবশ্যই, এবং আপনাদের মতন অনেকে যারা এই বিষয়গুলো তোলেন, এই বিষয়গুলো উত্থাপন করেন, সকলে কিন্তু এই প্রশ্নগুলোই করেন। সাধারণ মানুষেরও সেখানে অনেক প্রশ্ন থাকে, হয়তো তারা সরকারের কোনো প্রতিনিধিকে সামনে পান না বলে প্রশ্নগুলোর উত্তর তারা দেন না, কিংবা উত্তর পাওয়ার আশায় থাকলেও তারা উত্তর পান না। রাজনৈতিকভাবে কিন্তু একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে সরকারের টাকা মানে সেই জনতার টাকা, জনগণের টাকা, আর এই জনসেবকরা বা তথাকথিত জনসেবকরা এই সরকারি টাকাগুলোর অপচয় করছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আজকের বিষয় বহাল প্রাক্তন বুক করছেন বর্তমানের মতো, তো এই বিষয়ে আমি গোটা কথা বলতে চাই। মানে বর্তমান যে ত্রিপুরাতে সরকারটা আছে বা সরকার পরিচালনা যারা আছে, ওরা নির্লজ্জতার পরিকাষ্ঠা করেছে। পাবলিকের টাকা, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এরকম দুরুপয়োগ বা অপব্যবহার ভূভারতে কোথাও হচ্ছে কিনা বা অতীতে হয়েছে কিনা আমার অন্ততপক্ষে জানা নেই। তো জিনিসটা খুবই দৃষ্টিকটু হচ্ছে, জনগণ সব দেখছে, বিরোধীরা বিরোধ করছে, সুদীপ রায় বর্মন প্রেসমিট করছেন, স্টেটমেন্ট দিচ্ছেন। তো ওনাদের উচিত, ওরা যদি জননেতা হয়ে থাকে, বিরোধীরা জননেতা হয়ে থাকে, জনতার লোক হয়ে থাকে, ওদের উচিত কোর্টে PLI দাখিল করা, যে কিভাবে একজন বিধায়ক, সামান্য বিধায়ক হয়ে জনগণের টাকা, ট্যাক্সের টাকা হেলিকপ্টার ইউজ করছেন। ওয়াই ক্লাস সিকিউরিটির ক্যাটাগরি কি থাকে না থাকে, ওটা আপনি গুগলতে সার্চ করলে পেয়ে যাবেন, কি কি ফেসিলিটি পাবে, কি কি ফেসিলিটি পাবে না। ওখানে দেখলে ডিটেলস আপনি বুঝে যাবেন একজন ওয়াই ক্লাস সিকিউরিটি ইন্ডিয়াতে কি কি ফেসিলিটি পাবে। তো এ দেখে বুঝবেন যে কিরকম দুরুপয়োগ বা অপব্যবহার পাবলিকের টাকার বিপ্লব দেব বাবু করছেন। তো উনি চাইছেন কি, ওনার যে শক্তিটা, ওনার শক্তির মহড়াটা উনি জনগণের সামনে প্রকাশ করতে চাইছেন। উনি চাইছেন যে উনি জনগণকে দেখাতে চাইছেন বা বিরোধীদেরকে দেখাতে চাইছেন যে আমি ক্ষমতায় পাওয়ার না থাকলেও ফুল পাওয়ারটা আমি
ভোগ করতে পারি, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি আইন কানুনের ঊর্ধ্বে। আর মানিক সাহা মহোদয় মুখ্যমন্ত্রীর সিট নিয়েছেন, উনি একজন শিক্ষিত লোক, ওনাকে কিন্তু জনতাকে জবাবদিহি করতে হবে কিভাবে পাবলিকের টাকার অপব্যবহার হচ্ছে। আজকে যদি 2023-এ যদি সরকারটা যদি পরিবর্তন হয়, তো বিপ্লব দেবের নামে যে কেস হবে না, বা বর্তমান মুখ্যমন্ত্রী যে এখন যিনি আছেন ওনার নামে যে কেস হবে না, ওটার কোনো গ্যারান্টি নেই। জবাবদিহি দিতে হবে। পাবলিকের টাকা এভাবে নচয় করা যায় না। একটা আইন কানুন বলে, একটা ল অ্যান্ড অর্ডার বলে একটা কিছু আছে দেশে। আমার পূর্ববর্তী বক্তারা অনেক বলে গেছেন কোন কোন রুলে ওদের এগেনস্টে কেস করা যায়। তো আমি বিরোধী যাই আছে, মানিক সরকার বলুন বা সুদীপ রায় বর্মন বলুন, ওরা তো এখন বর্তমানে বিরোধীর মুখ্য চেহারা। ওদের উচিত জনগণের হয়ে পিএলআই দাখিল করা, কোর্টে জবাব চাওয়া কিভাবে একজন বিধায়ক হয়ে এত সরকারি পয়সার এত অপচয় করছে। আর একজন আজকে দেখলাম গোমতী ডিস্ট্রিক্টে মুখ্যমন্ত্রী প্রোগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়েছেন। ওটা আগেও বলেছি যে মুখ্যমন্ত্রী তো হলো কাঠের পুতুল, হাতের পকেট হয়ে গেছে। ওনার জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়ে প্রোগ্রাম করছেন, আর ওখানে একজন ডিএম মহোদয়, উচ্চশিক্ষিত লোক, আইএস অফিসার, নেট পরীক্ষা দিয়ে অনেক বিচক্ষণ লোক যারা মেধাবী, ওরাই আইএস এর সিটটা পায়। উনি কি করে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বর্তমান মুখ্যমন্ত্রী বলবেন? ওটাকে আপনি কি হিউম্যান ইরর বলবেন? ওটা হিউম্যান ইরর না, ওটা হলো পদলেহন বা একজনের গুণগান করা, বা বিশেষ করে পদলেহন করাই আমি বলবো। উনি কি করে এত বড় একটা ভুল করতে পারেন? আর যদি বিপ্লব বাবু যদি নিজের পার্টির ফান্ডের টাকায় খরচা করে বলুন, এটা আমাদের জনগণের কোনো কমপ্লেন নেই। কিন্তু জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় উনি যদি এত 16-17টা গাড়ি কনভয় নিয়ে ঘুরছেন, ওদের এত টাকা খরচা হচ্ছে, হেলিকপ্টার ইউজ করছেন, এত টাকা খরচা হচ্ছে, ওটা কিন্তু সাধারণ জনগণের খেটে খাওয়া জনগণের টাকায় কিন্তু ওটা খরচাটা হচ্ছে। উনি যদি মনে করেন যে উনি এভাবে ঘুরে পাবলিকের উপর একটা গিমিক সৃষ্টি করে যে আমার এত প্রতাপ আছে, ওরা রাজ্য চষে বেড়াচ্ছেন, ওটা হলো শো অফ করা, জাস্ট শো অফ। তো কাজ না করে শো অফ করে কিছু হবে না। আপনি যদি মাটির করে উপরে দিয়ে প্লাস্টিক পেন্ট করে দেন, ভিতরে কিন্তু মাটির করে থাকে। মানুষের মনে সব জানা আছে কে কি কাজ করেছে না করেছে। ওটা ঠিক না, ওটা পাবলিক ভালো চোখে দেখছে না। ওরা হয়তো ভাবছে হিন্দি বেল্টের মতো, হিন্দি বলয়ের মতো আমরা একটা গিমিক তৈরি করে, একটা প্রচার তৈরি করে আমরা 2023 একটা কিছু করে নেব। ত্রিপুরার, আমি আগেও আপনার প্রোগ্রামে বলেছি, ত্রিপুরার জনগণ আর ওয়েস্ট বেঙ্গলের জনগণ, বিশেষ করে বাঙালিরা ওয়েল এডুকেটেড, পলিটিক্স নিয়ে। তো ওরা নিশ্চয়ই ওর জিনিসটা ভালোভাবে দেখছেন, ফলো করছেন। 2023-এ যদি সুস্থ নির্বাচন হয়, ওটার জবাবটা আপনারা পেয়ে যাবেন। এটাই বলা ছিল। ধন্যবাদ। এবং আমরাও আশা করি সেটা 2023 সালের ভোট হবে 2018 সালের মতোই। কারণ 2018 সালের ভোট নিয়ে কারোরই কোনো বক্তব্য ছিল না। বামেরা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা তাদের ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি মেনে নিয়েছে। যারা ক্ষমতায় এসেছে তারা অবশ্যই সন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে বলা যায় একটি আবহ তৈরি হচ্ছে, যে আবহে বারবার প্রচার হচ্ছে 2018 সালের মতো 2023 সালের ভোট হবে কিনা। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। দাদা আমার নাম্বারটা গোপন থাকবো না? অবশ্যই গোপন থাকবো, আপনি আপনার বক্তব্য বলুন। আচ্ছা দাদা, আমি একটা কথা কইতাম চাই। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, আপনার বক্তব্য বলুন, আপনার বক্তব্য শোনা যাচ্ছে। আচ্ছা, তারা যে বিরোধী পার্টিরা এভাবে ধরছে, আজকাল যে কোয়ারপুর সিকিউরিটি যে দিবে না, মুখ্যমন্ত্রী কয়জন আমি জানতে চাই, তারা কোন মুখ্যমন্ত্রীদের সিকিউরিটি দিত? একজন তো 10টা-12টা গাড়ি চলে, তাহলে কয়জন তারা গাড়ি দিত? শুনুন, আপনি এই আয়োজনে অনেকবার বলছে, সেটা আপনারও যেমন প্রশ্ন, অনেকেরই সেটা প্রশ্ন। যখন এই নিরাপত্তার বহর অতিরিক্ত গাড়ি চলে, তাতে গাড়ি চললে সেখানে যান্ত্রিক ব্যবস্থায় সেটা খরচ অবশ্যই রয়েছে, জ্বালানির খরচ তো অবশ্যই আছে। নিরাপত্তা বাহিনীতে যারা আছে তাদেরও রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি পশ্চিম বাংলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন, এখান থেকে টিএমসি ত্রিপুরা গেছে? হ্যালো, হ্যাঁ হ্যালো,
হ্যাঁ, আমার প্রশ্ন এখান থেকে টিএমসি ত্রিপুরায় গেছে। ত্রিপুরায়? হ্যাঁ, এটা ত্রিপুরাতে দিতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা ত্রিপুরা তো? হ্যাঁ, ত্রিপুরা একটি টিভি চ্যানেলে লাইভে আপনি কথা বলছেন, PV24 এই লাইভ অনুষ্ঠানে আপনি কথা বলছেন। হ্যাঁ, আমার প্রশ্ন আমি পশ্চিমবাংলা দেবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলছি এখানে থেকে টিএমসি তো ত্রিপুরায় গেছে এবং থার্ড পজিশনে আসার চেষ্টা করছে। টিএমসি কি ওখানে কোনো এফেক্ট ফেলতে পারবে? সেটা অবশ্যই সময় বলবে। আছেন তো, নেতৃত্ব আছেন, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের নেতৃত্ব তো এখানে আছেন, দায়িত্ব নিয়ে কাজ করছেন। কি করবে সেটা তো অন্য বিষয়। আপনার আর কি বক্তব্য রয়েছে? হ্যাঁ, আমার এইটুকুই জানার ছিল। আছে, তৃণমূল আছে, আপনাদের সেখানকার নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে আছেন, অন্যান্যরাও সেখানে আছেন। এবং প্রত্যেকের কাছে কিন্তু আজ এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা দিয়েছে। সরকারের অর্থ অপচয় হচ্ছে। শুধু বিরোধীরা না, সাধারণ মানুষও সেই প্রশ্নগুলো তুলছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি বিশাল থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আসলে প্রত্যেকদিন আমরা একটার পর একটা নতুন কিছু দেখতে পাচ্ছি। যে গতকাল মহান মহান ব্যক্তিত্বের সঙ্গে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে তুলনা করেছেন, আসলে আমরা আজকেও দেখেছি যে মুখ্যমন্ত্রী এত জেড ক্যাটাগরি। আমরা শুনেছি বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যে ওনাকে কেন্দ্র থেকে জেড ক্যাটাগরি দেওয়া হয়েছে। আসলে যদি জেড ক্যাটাগরি দেওয়া হয়ে থাকে তাহলে আমরা আমাদের রাজ্যের টিএসআর জওয়ানদের দিয়ে একটু উনি সবখানে মানে উনি বুক করছেন যে এত বিশাল পরিমাণ এইখানে টিএসআর নিয়ে। আসলে 2 দিন আগে আমরা দেখেছি যে আগরতলা শহর যে প্লাবিত হয়েছিল, সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওনার সঙ্গে যে এত জনগণ আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যে এত যে ফুড, আমরা জানতে পারছি না, যে বুঝতে পারছি না যে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কি 2 জন নাকি আমরা 1 জন। আমরা টোটালি কনফিউশন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। তো আমরা আসলে এতই জানতে চাইছি আমরা যে এত 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 প্রশংসা, এত দরদি, এত জন দরদি হওয়ার পর যে কেন উনিকে পদত্যাগ করতে হলো। তো পদত্যাগ করার পর উনি আবার মুখ্যমন্ত্রী থেকে উনি এতটা সিকিউরিটি আমরা বুঝতে পারছি না যে আমরা সমস্ত রাজ্যবাসীর কাছে আমরা লোক এতটাই জানতে চাইছি। অবশ্যই আমরাও সেই বিষয়গুলো তুলে ধরি আপনাদের কাছে, আপনাদের মতন করে আপনারা সে বিষয়ের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, এবং প্রত্যেকেরই সেই বক্তব্যটি, সরকারের অর্থ খরচ হচ্ছে, অতিরিক্ত টাকা সেখানে খরচ হচ্ছে, যানবাহন যত বেশি ব্যবহার হবে নেতাদের সাথে তত বেশি সরকারের কোষাগার থেকে টাকা খরচ হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম আপনাদের এই হেডিংটা আজকেই কেন মনে হলো? কালকে সুদীপ রায় বর্মন প্রেস মিট করার পরে কি মনে হলো? আমরা কয়েকদিন ধরে সেই বিষয়টি করছি। আজকেও সেখানে সাংবাদিক সম্মেলন করবেন, আমরা একটা বিষয় নির্ধারণ করেছি আপনাদের সকলের মতামত গ্রহণ করার জন্য। সুদীপ রায় বর্মন করার পরেই আজকে আপনাদের মনে হলো কথাটা কি এরকম হচ্ছে? মুখ্যমন্ত্রী উনি কি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, তো উনি তো এটা থাকতেই পারে, ওরা থাকতেই পারে, আপত্তি কি আছে? আপত্তি তুললেন যারা, তাদের নিয়ে বক্তব্য, আপনাদের সকল নিয়ে বক্তব্য। যেমন আপনি হয়তো আপত্তি তুলবেন না বা তুলছেন না, কেউ তুলবেন, তাই তো? হ্যাঁ, হতেই পারে, কিন্তু এতদিন তো চুপ ছিলেন উনি তো। আর কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়নি, সুদীপ রায় বর্মন করার পরে আপনাদের চ্যানেলের মনে হয়েছে না? সেটা আপনার বিষয় হতে পারে। আমরা আমাদের মতন করে বিষয় নির্ধারণ করি, আমরা আমাদের মতন করে একটি বিষয় নির্ধারণ করে এই সময় সকলের মতামত গ্রহণ করি। সত্যটা তুলে ধরুন দাদা, এসব ছাড়ুন, অনেক হয়েছে, ছাড়ুন।
না, আমরা সত্য তুলে ধরি, অনেকেই বলছেন, হয়তো যারা মেনে নিতে পারছেন না সত্যকে, তারা হয়তো অনেক কিছুই বলছেন। আমরা সত্য তুলে ধরেছিলাম 2016 সাল PB24 একমাত্র সত্য তুলে ধরেছিল বিপ্লব কুমার দেবের কৃষ্ণনগর ভাড়া বাড়িতে যখন যে ঘটনাটি ঘটেছিল, আমরা সারা রাত সেই সত্যটি উত্থাপন করেছিলাম বিপ্লব কুমার দেবের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে বা বর্ণনা দেওয়ার ভিত্তিতে। আমরা অনেক সত্য তুলে ধরেছি। আমরা সত্যের পাশাপাশি থাকি বা মাঝামাঝি থাকি এভাবে নয়, আমরা সত্যকে নিয়েই থাকি। সত্য আমাদের সাথে রয়েছে। অনেক মানুষ আমাদের এই সত্যতাকে স্বীকার করেন, হয়তো কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু তিনি অস্বীকার করেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন দাদা, আজকে হয়তো বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি অর্জুন সিং। এই অর্জুন সিং আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। এই অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে একটা প্রেস মিট হয়। সে প্রেস মিটে উনি প্রকাশ্যে বলেছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা মিথ্যা কথা বলে, উন্নয়নের কথা না বলে মিথ্যা কথা বলে শুধু সরকারে আসার জন্য পশ্চিমবঙ্গে চেয়েছিল, এবং এটাও আশ্বাস দিয়েছিল যে সরকারে আসার পরে পাবলিকের টাকা নয় করে যা খুশি ত্রিপুরা রাজ্যের মতো এইভাবে হেলিকপ্টারে করে 7 বক্ষণ, হেলিকপ্টারে করে বার্থডে, হেলিকপ্টারে করে ম্যারিজ ডে, পাবলিকের টাকা খরচ করে। এগুলা কি ভীষণ ডকুমেন্টে কোথাও কি নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল বা মানুষের সামনে এগুলা কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি সরকারে আসি তাহলে হেলিকপ্টারে করে 7 বক্ষণ, হেলিকপ্টারে করে পাবলিকের টাকা নষ্ট করে ম্যারিজ ডে, বার্থডে এগুলা করব? এই প্রতিশ্রুতিগুলা নিয়ে যদি পাবলিকের ত্রিপুরার 37 লক্ষ লোকের সামনে যেত তাহলে কি বিজেপি কোনোদিন আসতো? পাবলিক কি ভোট দিত? এইবার অর্জুন সিং বলেছেন যে বিজেপির যে রাজনীতি, কেন্দ্রীয় নেতৃত্ব এসে যে বলে দিয়েছে বিজেপির যে রাজনীতি, সেটা হলো বিজেপি এসি করে বসে রাজনীতি করতে চায়। সরকারে এসে এসি করে বসে রাজনীতি করতে চায়। গ্রাউন্ড লেভেলে পাবলিকের ডিমান্ড কি ছিল, পাবলিক কি চাইছে বা পাবলিকের জনসাধারণের কষ্ট কি, সমস্যা কি, যেগুলো প্রতিশ্রুতি ছিল, এই সমস্ত কোনো কিছুই এরা পূরণ করবে না। এরা মিথ্যা কথা বলে ঘুরে বেড়াচ্ছে। তো সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ আর ত্রিপুরার মানুষ বাঙালি খুবই সচেতন। পশ্চিমবঙ্গে বিজেপি কোনোদিনও আসবে না, আর ত্রিপুরাতে বিজেপি এই শেষ, আর কোনোদিন আসতে পারবে না। আর কোনোদিনও বিজেপি ত্রিপুরাতে আসতে পারবে না, এই বিজেপি শেষ। এইভাবে পাবলিকের টাকা নষ্ট করে সাধারণ মানুষ বুঝে গেছে এই সরকার মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসে এখন মানুষের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। অতএব এই সরকারটা সময় শেষ হয়ে গেছে, এই সরকারটা থাকবে না, এটা আমরা আশা করি। এই হলো আমার বক্তব্য। নমস্কার। অবশ্যই সরকার থাকা না থাকা সেটা নির্বাচনের মুহূর্তের বিষয়। যখন নির্বাচন হয় তখন প্রত্যেকে যখন ভোট দিতে পারবে, সেটা যখন নিশ্চিত হবে, তখনই আপনার বক্তব্য হয়তো আপনার মতন করে আপনি ফল পেতে পারেন। নমস্কার, কে বলছেন? স্যার, আমি নাম বলবো না। অবশ্যই বলুন, আপনার বক্তব্য আপনি বলুন। স্যার, আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী 2 জন, এটা আপনাদের নিউজ 25 থেকে পেয়েছিলাম আর কি। তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেহেতু 2 জন, যে কোনো একজনকে মুখ্যমন্ত্রী চায়, হয় মানিক শাহ না হয় বিপ্লব দেব। বাস এতটুকুই আমার বক্তব্য। আমরা 2 জন বলছি না, যে বিষয়টা উত্থাপন হয়েছে সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি খরচ নিয়ে প্রশ্ন উঠেছে। এত টাকা খরচ করছেন কেন, প্রশ্ন সেখানে উঠেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি মামুন বলছি। হ্যাঁ বলুন। সোনামুড়া থেকে। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হলো, তারা সরকার ক্ষমতায় আছে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছিল, এখন ইস্তফা দিয়ে আরেকজন বানিয়েছে। তো বারবার মুখ্যমন্ত্রী যদি 5 বছরের মধ্যে 5 বারে চেঞ্জ করে, তাহলে 5 বছরে কি তাদেরকে জেড ক্যাটাগরির যে সিকিউরিটি দেওয়া হয় ওইটা কি সবাই প্রত্যেকটাকেই দিতে হবে?
প্রশ্নটা সে জায়গায় থাকতে পারে। এতটুকু বলা যায় যে বিপ্লব কুমার দেবকে যে নিরাপত্তার বহর দেওয়া হয়েছিল সেটা মুখ্যমন্ত্রী হিসেবে দেওয়া হয়নি, সেটা দেওয়া হয়েছিল 2016 সালে যখন তিনি জনসম্পর্ক প্রমুখ কর্মসূচির অন্যতম নেতৃত্ব ছিলেন। তারপর যখন তিনি দায়িত্ব পেয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি তার আগে থেকে। সুতরাং এই বিষয়টি আজ এইভাবে গ্রহণ করা গেল না। আপনারা যারা এই অনুষ্ঠানে কথা বলেছেন আপনারা সকলে কতগুলো বিষয় সেখানে উত্থাপন করে এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন। সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন রাজ্যের দুজন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রামপ্রসাদ পাল দুজনেই বেসরকারি গাড়ির চালককে তার সরকারি গাড়ি চালক হিসেবে ব্যবহার করছেন এবং সরকারি গাড়ির চালকরা বসে থাকেন, মানে বসে বসে বেতন নেন। সরকারের অনেকগুলো গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে না, অন্য নামি দামি গাড়ি ব্যবহার করা হচ্ছে বা যেগুলোর খরচ অনেক বেড়ে গেছে। সরকারের খরচের অপব্যবহার, এই অভিযোগে সরব বিরোধীরা অনেকেই এই আলোচনায় অংশ নিলেন, কথা বললেন। আপনারও বোধ হয় সরকার জনগণের টাকা সঠিকভাবে খরচ করুক, ব্যয় সংকোচন নীতি শুধু মুখে নয় সেটা বাস্তব হোক, সেটাই হয়তো চান। নমস্কার, শুভরাত্রি।